বাড়িতে কয়েক বছরের মধ্যে দুজনের মৃত্যু হলো, আর ঠিক তার 24 ঘন্টা আগে দুবার ঘড়ি বন্ধ হয়ে গেল কি করে? এ কি কাকতালীয় নাকি আরো কিছু? ভাবছি ঘড়িখানা বেচেই দেবো। আজকে গপ্পলেনে আপনারা শুনবেন প্রমথনাথ বিশির লেখা মারাত্মক ঘড়ি। প্রমথনাথ বিশি 1901 সালের 11 জুন নাটোরের জোয়ারি গ্রামে জমিদার পরিবারে প্রমথনাথের জন্ম হয়। তিনি 1910 সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। সেখানে তিনি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। একজন সৃজনশীল লেখক ও মননশীল গবেষক হিসেবে প্রমথনাথ বিশের সম্মান ও খ্যাতি আছে। গবেষণার ক্ষেত্রে প্রধানত রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। কাজ করেছেন আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও। সাহিত্য চর্চা এবং গবেষণার কৃতিত্বের জন্য প্রমথনাথ বিশি 1960 সালে রবীন্দ্র পুরস্কার, 1982 সালে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার এবং 1983 সালে জগত্তারিণী পুরস্কার লাভ করেন। আমাদের আজকের গল্পটি দেব সাহিত্য কুঠির পূজা বার্ষিকী 1971 প্রকাশিত হয়। গল্পে পিন্টুর চরিত্রে দানিয়াল, পিন্টুর বন্ধুর চরিত্রে সূর্য, পিন্টুর বাবার চরিত্রে অসিত নস্কর, বড় কাকা সৌরভ নস্কর, ছোট কাকা সোহম মণ্ডল, ঘড়ির দোকানদার অনিরুদ্ধ শিকারী। গল্প পাঠে ও রামজয় শর্মার ভূমিকায় আমি অঙ্কনশ্রী হালদার। গল্পের পাবলিসিটি ডিজাইনিং এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। সমগ্র পর্ব পরিচালনায় মিতা ডাকুয়া। শুরু হচ্ছে আজকের গল্প প্রমথনাথ বিশির লেখা মারাত্মক ঘড়ি। পিন্টুদের বাড়িতে একটা গোল দেওয়াল ঘড়ি ছিল। বাইরের ঘরে দেওয়ালের অনেকটা জায়গা জুড়ে ঘড়িটা কায়েম অধিকার করে বিরাজ করে। ঘড়িটা যে কতদিনের পুরানো সে ইতিহাস গবেষণার বিষয়। এ বাড়িতে তার প্রথম আবির্ভাব এখন কিংবদন্তি। সে কিংবদন্তিও আবার নানান রকম। পিন্টু বন্ধুদের কাছে বলে বাবার ঠাকুরদা সাহেব বাড়ির নিলামে ঘড়িটা কিনেছিলেন। পিন্টুর কাকা আবার লাইব্রেরিতে গল্প করেন যে বাবার পিতামহ একটা ডুবোজাহাজের মাল নিলাম হতে দেখে নামমাত্র মূল্যে ঘড়িটা কিনে এনেছিলেন। এই থেকেই বুঝতে পারা যায় যে ঘড়িটার খ্যাতি অনেক দূর ছড়িয়েছে। পিন্টুর বন্ধু মহল জানে, পিন্টুর দুই কাকাই ব্যারিস্টার, কাজেই আবার লাইব্রেরির সভ্যগণও জানেন এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো অবশ্যই জানে। যাই হোক, ঘড়িটার বয়স যে অত্যন্ত 150 বছর হবে এই বিষয়ে সকলেই একমত। কিন্তু মজা হচ্ছে এই যে ঘড়ির মধ্যে যে কোম্পানির নাম লিখিত ছিল তা অনেকদিন আগে মুছে গেলেও ঘড়িটা কখনো অচল হয়নি। সপ্তাহে একবার করে দম দিতে হতো, যেমন অন্য সব দেয়াল ঘড়িতেই দিতে হয়। ওই দমটুকুর উপর নির্ভর করে বংশবৎ ঘড়িটা আজও 3-4 পুরুষ সময় জ্ঞাপন করে আসছে পিন্টুদের বাড়িতে। চন্দ্র সূর্য যেমন আকাশে নিত্য ব্যস্ত, ঘড়িটাও ঠিক তাই। না, চন্দ্র সূর্য বলা বোধ হয় ঠিক হলো না, কারণ তারা আকাশে নড়ে চড়ে বেড়ায়। গ্রহ উপগ্রহ বলাও ঠিক হবে না। ঘড়িটার অচল অটল অবস্থা দেখে নক্ষত্রই বলা উচিত। তবে ঘড়ি না নড়লেও তার কাঁটা দুটোর কখনো নড়তে ভুল হয় না। দামি দামি হাল ফ্যাশনের হাত ঘড়িগুলোতেও কখনো কখনো 2-1 মিনিটে তারতম্য ঘটলেও ওই পুরনো বুড়ো ঘড়িটা সময় নির্দেশ করতে কখনো ভুল করে না। আরও মজা হচ্ছে যে এই যে ঘড়িটা কখনো কেউ মেরামত করেছে বলে কেউ জানে না। পিন্টুর কাকার বন্ধুরা ঠাট্টা করে বলতেন ঘড়িটা বামুনের ঘড়ি, খায় কম দুধ দেয় বেশি। তবে ইহেন ঘড়িটা পিন্টুদের বাড়িতে একটি দর্শনীয় ঐশ্বর্য। পিন্টুর কাকাদের বন্ধুরা ওটা কোন কোম্পানির তৈরি সেটা আবিষ্কার করতে চেষ্টা করেছেন। তারা বলেন জানতে পারলে সেই কোম্পানি থেকেই ঘড়ি কিনি, কিন্তু জানবার উপায় কি? ভিতরের এক সময় নিশ্চয়ই কোম্পানির নাম লেখা ছিল, বর্তমানে তা সম্পূর্ণ লুপ্ত। আতশ কাঁচ দিয়ে এমনকি মাইক্রোস্কোপ লাগিয়েও
পাঠোদ্ধার করবার চেষ্টা করেও তারা সফল হননি। তারা বলাবলি করতেন, ও ঘড়িটা সয়স্তু, হয় আকাশ থেকে পড়েছে নয় সমুদ্র থেকে উঠেছে। এখন এই ঘড়িটা সম্বন্ধে আরও একটা কিংবদন্তি প্রচলিত ছিল, যা নাকি ভারী রহস্যময়। আর যা কিছু রহস্যময়, আধুনিক বৈজ্ঞানিক মন তাকে সংক্ষেপে গাঁজা বলে উড়িয়ে দিতে অভ্যস্ত। কিংবদন্তিটার রহস্যময় আরও বড় মারাত্মক। বাড়িতে কারোর মৃত্যু হবার ঠিক 24 ঘন্টা আগে ঘড়িটা নাকি আপনি থেমে যায়। অবশ্য পিন্টুর বাবা বা কাকা প্রভৃতি এই ঘটনার কেউই প্রত্যক্ষ করেননি। তবে শোনা যায় যে পিন্টুর ঠাকুরমার মারা যাওয়ার আগে ওইভাবে ঘড়িটা থেমে গিয়েছিল। কিন্তু তার দুই ব্যারিস্টার কাকা স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে ব্যাপারটাকে উড়িয়ে দেন। বলেন যে মার মৃত্যু ঘটেছিল 92 বছর বয়সে। তার অসুখের চিকিৎসা ও সেবা নিয়ে সকলে ব্যস্ত ছিল, কাজেই সময় মতো ঘড়িটাতে দম না দেওয়াতে থেমে গিয়েছিল। এর মধ্যে আর কি রহস্য থাকতে পারে? কিন্তু হঠাৎ একদিন এমন একটা দলিল আবিষ্কৃত হলো, যাকে অত সহজে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়া যায় না। পিন্টুর বাবা একদিন পুরনো কাগজপত্র ঘাঁটছিলেন। এমন সময় একখানা জীর্ণ কাগজ তার চোখে পড়ল। বাজে কাগজ বলে সেটা যখন ফেলে দিতে যাবেন, হঠাৎ নিচে স্বাক্ষর দেখলেন রামজয় শর্মা। রামজয় শর্মা তার পিতামহ, কাজেই পিন্টুর প্রপিতামহ। কৌতূহলী হয়ে কাগজখানা তুলে নিয়ে পড়লেন যে তাতে লেখা আছে, দেয়াল ঘড়িটা দেখছি বড়ই অদ্ভুত, কোনোদিনও থামে না। পরশু সকালে উঠে দেখি তার কাঁটা দুটো অচল হয়ে রয়েছে। ভাবলাম সময় মতো দম দেওয়া হয়নি, তাই এই অবস্থা। তখন তাড়াতাড়ি দম দিলাম, ঘড়ি চলতে আরম্ভ করলো। তারপরে 24 ঘন্টার মধ্যেই বাবা হঠাৎ সন্ন্যাস রোগে মারা গেলেন। তখনও মনে কোনো সন্দেহ হয়নি, কিন্তু আবার 5 বছর পরে হঠাৎ একদিন দেখি ঘড়িটা সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে গিয়েছে। বাবার মৃত্যুর আগে যে বন্ধ হয়েছিল সে কথা তখন আর মনে হয়নি, কিন্তু তারপরে যখন 24 ঘন্টা না যেতেই দাদা তেতলার ছাদ থেকে পা ফসকে পড়ে মারা গেলেন, তখন চমকে উঠলাম। এই বাড়িতে কয়েক বছরের মধ্যে 2 জনের মৃত্যু হলো, আর ঠিক তার 24 ঘন্টা আগে দুবার ঘড়ি বন্ধ হয়ে গেল কি করে? একে কাকতালীয় নাকি আরো কিছু? ভাবছি ঘড়িখানা বেচেই দেবো। নিচে নাম স্বাক্ষর রামজয় শর্মা। শোনা যায় তিনি ঘড়িটা বেচবার প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু অত্যন্ত পুরনো বলে কেউ নেয়নি। অগত্যা সেখানকার ঘড়ি সেখানেই রয়ে গেল। পিন্টুর বাবা ওই কাগজপত্র নিয়ে তার ভাইদের দেখালেন। তারা ব্যারিস্টার, দলিল দস্তাবেজ পড়ে তার ভুল বের করা তাদের ব্যবসা, কাজেই ওই কাগজ খণ্ডের লেখাগুলোকে আইনের ফাঁকে উড়িয়ে দিলেন। সর্বোপরি বললেন যে ঠাকুরদা মশাইয়ের আফিং খাওয়ার অভ্যাস ছিল। তাছাড়া ঠিক সেই সময় বঙ্কিমের বঙ্গদর্শনের কমলাকান্তের দপ্তর বেরোচ্ছে। তিনি এক নতুন কমলাকান্ত লিখে গিয়েছেন, স্রেফ গাঁজা। কিন্তু পিন্টুর বাবা আইনজীবী নন, পেশাতে হাই স্কুল মাস্টার। তার মন থেকে খটকা দূর হলো না। দুই ভাই তাকে বোঝালেন, দাদা, তোমার মন কুসংস্কারে পূর্ণ, তাই ওরকম ভাবছ। আচ্ছা, এবার আমরা লক্ষ্য রাখলাম, দেখি ঘড়ি বেটা কেমন করে থামে। আর যদি না থামে তখনই তাকে মেরামত করতে দিয়ে আসবো। ব্যাপারটা ওখানেই মিটে গেল। হঠাৎ কয়েক বছর পরে একদিন দুপুরবেলা দেখা গেল
ঘড়িটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। তখন পিন্টুর বড় কাকা বসে সংবাদপত্র পড়ছিলেন। তিনি চমকে তাকিয়ে দেখলেন ঘড়িটা থেমে গিয়েছে। অজ্ঞাত স্বরে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাবলেন, এবারটা থামলো কেন? সবে কালকে আমি নিজের হাতে দম দিয়েছি। এখানে বলে রাখা আবশ্যক যে দাদার কুসংস্কারের প্রতিকারার্থে দম দেবার ভার দুই ব্যারিস্টার ভাই সহজেই গ্রহণ করেছিলেন। তিনি তখন ঘড়িটা খুলে নিয়ে মোটরে করে ঘড়ি মেরামতির দোকানে গিয়ে দিয়ে এলেন। দাদা সমস্ত শুনে বললেন, ঘড়ি না হয় সরালে, কিন্তু বাড়ির প্রাণীগুলো তো বাড়িতেই থাকলো। ছোট ভাই বলল, দাদা, তোমার এই স্কুল মাস্টারি মনোভাব ছাড়ো তো। পরদিন খুব ভোরবেলা গিয়ে ঘড়িটা নিয়ে এলেন। দোকানের কাছে সেই রকম কথাই ছিল। দোকানে মেরামতি বলে কিছু নিল না, বলল, বাবু, আপনার ঘড়ি ঠিকই ছিল, একটু হাত দিতেই চলতে শুরু করলো। ওর জন্যে আর কী বা নেব। তিনি ঘড়ি নিয়ে সগৌরবে বাড়ি ফিরে এসে দেখলেন একটা শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির দু পুরুষের পোষা বুড়ো কাকাতুয়াটি মারা গিয়েছে। পিন্টুর বাবা বলে উঠলেন, ঘড়ির সতর্কবাণী ঠিক হলো কি না? রসিক অর্থাৎ পিন্টুর বড় কাকা বললেন, আরে কাকাতোয়াটা কি বাড়ির অধিবাসীদের একজন? আর তাছাড়া ওর যা বয়স হয়েছিল, আমাদের প্রতি দয়া মায়া থাকলে ওর আগেই মরে যাওয়া উচিত ছিল। বসে বসে কেবল ছোলা ছাতু ধ্বংস করে। বলো কি রসিক, ও অবশ্যই বাড়ির অধিবাসীদের একজন। আজ দু পুরুষ এ বাড়িতে আছে, অধিবাসী ছাড়া আর কি? ও বাড়ির মস্ত পাহারা ছিল। অন্য বাড়ির কুকুর বিড়াল দুরন্ত ছেলেগুলো এসে উপদ্রব করতে সাহস করতো না। যাক, কি আর হবে। বলে তিনি কাকাতুয়াটির সৎকারের ব্যবস্থা করলেন। ঘড়িটা যথাস্থানে সন্নিবেশিত হয়ে আবার টিকটিক করতে লাগলো। ঘড়িটা টিকটিক করতে করতেই চলেছে, আর 3 মাস বছরগুলো চলেছে সেই সঙ্গে নিঃশব্দে। এমন বছর কয়েক গেল। পিন্টুর বয়স তখন 15 বছর হবে। ঘড়ির সম্বন্ধে সমস্ত কিংবদন্তি সে তখন জানে। মাঠে খেলতে গেলে বন্ধুরা শুধোয়, এই তোদের গাড়ি চলছে নাকি আরো কেউ আসবে তোদের বাড়িতে? সে বলে, বেটারা থামবার উপায় নেই, বড় কাকি এমন দম দিয়েছে যে চলতেই হবে। বন্ধুরা চাপা গলায় বলে, কিসের দাম, গাঁজার না আলু? শুনতে পেলে পিন্টু বেজায় রাগ করত, হয়তো সেদিন না খেলেই ফিরে আসতো। সেদিনটার কথা তার বেশ মনে পড়ে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মাথায় নানান রকম প্ল্যান। সর্বপ্রথম সিনেমায় যাবে। পরীক্ষার অজুহাতে অনেকদিন সিনেমা দেখা বন্ধ। সকালবেলাতেই টিকিট কিনে এনেছিল। 6:30টায় শো আরম্ভ। দাদা বলে দিয়েছে ঠিক 6টার সময় বেরোবে, 1 মিনিটও আগে নয়। সে ভিতরে গিয়ে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিল। দাদার হাত ঘড়িটা টেবিলের ওপরেই ছিল। চেয়ে দেখলো তাতে 6টা বেজেছে। কোনো রকমে জুতো পায়ে দিয়ে বাইরের ঘরে আসতেই নজরে পড়ল দেওয়াল ঘড়িটার দিকে। কি এই যে 6টার কাছে এসে কাঁটা থেমে গিয়েছে। কান পেতে শুনল সত্যি থেমে গিয়েছে। না শব্দ, না নড়ছে কাঁটা। কেমন অজানা ভয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল। সে একখানা চেয়ারে বসে পড়ে মোড়ের মতো তাকিয়ে রইল ঘড়িটার দিকে। এমন সময় তার কাকারা কোর্ট থেকে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকলেন। পিন্টুকে চুপ করে বসে থাকতে দেখে শুধালেন, কি রে, তোর না সিনেমায় যাওয়ার কথা ছিল, এখনো বসে আছিস? দাদা বাড়িতে না থাকলে তোকে তার পেরে উঠবার উপায় থাকে না। আসুন দাদা কাশি থেকে, তখন একটা রীতিমতো ব্যবস্থা করতে হবে তোর। নে ওর, যা, এখন যাবি তো যা। পিন্টু কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘড়িটা।
ঘড়িটার কাঁটা ছটার কাছে অচল দেখে দুজনে সমস্বরে বলে উঠলেন, তাই তো, ঘড়িটা থেমে গেছে দেখছি। এই বলে তারা অবাক হয়ে তাকিয়ে রইলেন ঘড়িটার দিকে। ভোর রাতে টেলিগ্রাম এলো, পিন্টুর মা সন্ধ্যাবেলায় হঠাৎ মারা গিয়েছেন কাশিধামে। বুদ্ধিতে ব্যাখ্যাতে না মিললেও সংস্কার তার দাবি ছাড়ে না। কাজেই বাড়িতে একটা ভয়ের আবহাওয়া কায়েম হয়ে বসল। সবাই যেন ফিস ফিস করে কথা বলে, পায়ের শব্দও কম। কিংবা এমনও হতে পারে সবাই আগের মতো কথাবার্তা বলছে এবং চলাফেরা করছে, কেবল মনে হচ্ছে আগের মতো নয়। পিন্টুর বড় কাকা রসিক দাদা কাশি থেকে ফিরে এলে তাকে বলল, দাদা, এই অলক্ষণে ঘড়িটা না বিদেয় করে দিই। তিনি সংক্ষেপে বললেন, মন্দ নয়। রসিক পরের দিন ঘড়িটা পুরনো ঘড়ির দোকানে দিয়ে এলো। বলল, যা হয় কিছু দাম দিয়ে এটা নিয়ে নিন। দোকানি বলল, এসব পুরনো ঘড়ি আজকাল কেউ কিনতে চায় না, তবে রেখে দিচ্ছি। যদি কেউ নেয় আমাদের কমিশন কেটে আপনাকে দামটা দিয়ে আসবো। ঘড়িটা বাড়ি থেকে বিদায় হতেই সকলের মন বেশ হালকা হলো। ক্রমে আবার সহজ ভাব ফিরে এলো বাড়িতে। রসিকের ছোট ভাই হরিশ খুব আমোদে লোক। সে তো রীতিমতো একটা ঘড়ি বিদায় উৎসবের আয়োজন করলো। খাওয়া দাওয়া গান বাজনা কিছুরই অভাব হলো না। মনের উপর থেকে ওই ঘড়ির ভাড়াটা নেমে গিয়ে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝে মাঝে রসিক গিয়ে আবার খোঁজ করে আসতো ঘড়িটা কেউ কিনল কিনা। দোকানি প্রত্যেকবার ওই এক কথাই বলতো, হ্যাঁ, পুরনো ঘড়ি কেউ নিতে চায় না, তবে বিক্রি হওয়া মাত্রই কমিশন বাদে দাম পাবেন। রসিক একবার প্রস্তাব করেছিল। তুমিই না হয় কিছু দাম ধরে দিয়ে ঘড়িটা নিয়ে নাও না। সে বলল, বাবু, আমরা তো কিনি না, বিক্রি করি। আপনি ব্যস্ত হবেন না, বাড়ি যান। ঘড়িটা যে এখনো সশরীরে বহাল আছে সেটা ভালো লাগতো না পিন্টুদের বাড়ির কারোরই। পিন্টু একদিন সাহস করে বলল, কাকা, ওটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও না। আর যদি না পারো আমাকে দাও, আমি হাতুড়ি মেরে গুঁড়ো করে দিই, বালাই যাক। বলা বাহুল্য তার কোনো প্রস্তাব কেউ কানে তুলল না। বছর দুই পরে একদিন সেই ঘড়ির দোকানে রিক্সা করে এসে উপস্থিত। কোলের উপরে ঘড়িটা দেখে পিন্টুর বাবা কাকা প্রভৃতি বাড়ির সকলে চমকে উঠল। রসিক শুধালো, কি হলো হে? দোকানে বলল, ঘড়িটা ফিরিয়ে দিতে এলাম। আজ 3 বছর হয়ে গেল, কেউ নিল না। খামোকা জায়গা জুড়ে আছে, তাছাড়া ঘড়িটা বড়ই বেয়ারা। আজ আনবো বলে খুলতে গিয়ে দেখি 10টা বেজে বন্ধ হয়ে আছে। ভাবলাম চালিয়ে নিয়ে যাই, পুরো দম দিলাম, কিন্তু যেখানকার কাঁটা সেখানেই রয়ে গেল। এ ঘড়ি কোন খদ্দের নেবে বাবু? আপনাদের জিনিস আপনারাই রাখুন। এই বলে সে ঘড়িটা ফরাসের উপরে নামিয়ে দিল। তখন ঘরের মধ্যে পিন্টুর বাবা আর 2 কাকা ছিল। তারা সব ব্যাপার দেখে পাথর হয়ে গিয়েছিল। দোকানিকে রিকশার ভাড়া দেওয়া বা সমুচিত দুটো কথা বলা হয়ে উঠল না। দোকানিও ভাড়ার প্রত্যাশা না করে ফিরে রওনা হলো। এমন সময় হঠাৎ রসিকের সংবিত হলো। সে শুধলো, ওহে, ঘড়িটা যে 10টায় বন্ধ হয়েছে সেটা দিন 10টা কি রাত 10টা বলতে পারো? লোকটা বলল, সে তো খেয়াল করিনি বাবু। দেওয়ালে কত ঘড়িই না ঝুলছে, কোনটার দিকে তাকাবো? তবে এটাকে ফিরিয়ে দেব বলে দম দিতে গিয়ে দেখি 10টায় বন্ধ হয়ে আছে। রাত কি দিন কেমন করেই বা জানবো? এই বলে সে উত্তরের প্রত্যাশা না করে চলে গেল। তিনজনই সমস্বরে বলে উঠল, রাত 10টা না দিন 10টা? মুখে না বললেও তিনজনের ভাবনায় একই সূত্রে চলছিল। রাত 10টা হলে আর ঘন্টা 10 সময় আছে। দিন 10টা হলে কিছু বেশি। সেদিন রবিবার ছিল। আপিস আদালত কিছুই না থাকায় তিনজনে বসে গল্প করছিল। বেলা তখন 12টা। তিনজনের মনেই ওই
একই চিন্তা। ঘড়ি থেমে গেলে 24 ঘন্টা মাত্র সময় পাওয়া যায়। ঘড়িটা রাতে থেমেছে নাকি দিনে থেমেছে স্থির করতে না পারায় সময়ের মেয়াদও সেই পরিমাণে কমে এসেছে। তিনজনেই মনে মনে ভাবছিল, এবারে না জানি কার পালা। ঘড়ির মস্ত কাছে ঢাকা গোলকখানা অন্তর্যামের তৃতীয় নেত্রের মতো রহস্যময় দৃষ্টিতে তাদের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল। নিস্তব্ধ ঘরে তিনজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যেতে লাগলো। কতক্ষণের মেয়াদ, কার পালা? গল্পলেনে শুনলেন আজকে প্রমথনাথ বিশির লেখা মারাত্মক ঘড়ি। গল্পে পিন্টুর চরিত্রে দানিয়াল, পিন্টুর বন্ধুর চরিত্রে সূর্য, পিন্টুর বাবার চরিত্রে অসিত নস্কর, বড় কাকা সৌরভ নস্কর, ছোট কাকা সোহম মণ্ডল, ঘড়ির দোকানদার অনিরুদ্ধ শিকারী। গল্প পাঠে ও রামজয় শর্মার ভূমিকায় আমি অঙ্কনশ্রী হালদার। গল্পের পাবলিসিটি ডিজাইনিং এবং সাউন্ড ডিজাইনিং টিম কপ্পলেন। সমগ্র পর্ব পরিচালনায় মিতা ডাকুয়া। শুরু হচ্ছে আজকের গল্প প্রমথনাথ বিশির লেখা মারাত্মক ঘড়ি। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।